আবারও রক্তাক্ত হলো পাহাড়। রাঙামাটিতে গতকাল সন্ত্রাসীদের ব্রাশ ফায়ারে নির্বাচন কর্মকর্তা সহ ৮ জন নিহত হয়েছেন। বলা হয় যে ইসির ইতিহাসে এটা সবচেয়ে মর্মান্তিক ঘটনা এবং পাহাড়েও এরকম ঘটনা আগে ঘটেনি, নজিরবিহীন ঘটনা বলা হচ্ছে। পাহাড়ের গেল ১৫ মাসের হিসেবটা যদি আমরা দেখি ৫৮ জন নিহত হয়েছেন এবং পাহাড়ে যে রক্তঝরা এটা যে নতুন কোনো ঘটনা তা না, কিন্তু গতকালের যে ঘটনাটা তা খুবই নাড়িয়ে দিয়েছে পুরো বাংলাদেশকে। কারণ নির্বাচন কর্মকর্তাদের উপর হামলা হয়েছে এবং বলা হচ্ছে যে এই হামলা পরিকল্পিত। কারা এই হামলার সাথে জড়িত, কেন হামলা, কিভাবে পাহাড়ে শান্তি ফিরবে, এ নিয়েই আমাদের আজকের আলোচনা জনতন্ত্র গণতন্ত্রে। আমি মিজানুর রহমান আপনাদের সঙ্গে রয়েছি, আপনারা দেখছেন নিউজ 24। তিনজন অতিথি আমাদের সঙ্গে রয়েছেন, তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাই। আমার বাম দিক থেকে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ডক্টর মিসবাহ কামাল, রয়েছেন নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত হাবিবুর রহমান এবং বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং। আর একজন অতিথি আমাদের সঙ্গে যোগ দিবেন, তিনি যখন যোগ দিবেন আমরা তার সঙ্গে পরিচয় করিয়ে দিব। আমরা আলোচনা শুরু করতে চাই, তার আগে একটু আমাদের সহকর্মী নয়ন বড়ুয়া জয়, তিনি এই মুহূর্তে পাহাড়ি এলাকায় রয়েছেন, তিনি এই মুহূর্তে খাগড়াছড়িতে রয়েছেন। একটু আমি জয় আপনার কাছে জানতে চাই, আপনি ঘটনাস্থলে গিয়েছিলেন এবং সবশেষ খবরও জেনেছেন। আমরা যতটুকু জানিছি যে হামলাকারীদের ধরতে যৌথ বাহিনী অভিযান পরিচালনা শুরু করেছে, তদন্ত কমিটি গঠন হয়েছে এবং যারা নিহত হয়েছেন তাদের লাশও পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর হয়েছে। আপনি একটু আমাদেরকে জানাবেন যে অভিযান চলছে, এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়েছে কিনা, আইন শৃঙ্খলা বাহিনী কি বলছে? ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা শুরুতে বলছেন, আসলে পাহাড় আবারও অশান্ত হয়ে উঠেছে, কিন্তু আমিও যদি বলি আজকে সকাল থেকে কিন্তু দেখেছি কিন্তু পাহাড়ে খুব একটা নিরাপত্তার চাদরে কিন্তু ডেকে রাখলেও কিন্তু দেখা যায় যেখানে বসবাসকারী যারা আছেন কিন্তু বসবাসকারীরা খুব একটা আতঙ্ক বিরাজ করছে। কিন্তু আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন গতকাল যারা নির্বাচনী কর্মকর্তা যারা আটকা পড়েছিল সেই কর্মকর্তারা কিন্তু আজকে চট্টগ্রামের দিকে তারা রওনা দিয়েছেন। আমরা দেখাতে যাচ্ছি যে পুলিশ থেকে নিয়ে যারা কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী যারা ছিল আটকে পড়েছিল তারাও কিন্তু গতকাল কিন্তু খুব একটা দায়িত্বে থাকার কারণে কিন্তু এমনকি যেই অবস্থা বিরাজ করছিল তার কারণে কিন্তু তারা যেতে পারেনি, সেই জায়গা ছাড়তে পারেনি, এমনকি সকাল থেকে খুব একটা নিরাপত্তার চাদরে ছিল। আর আপনি যেমনটা আমার থেকে জানতে চেয়েছিলেন আসলে যৌথ বাহিনীর অভিযান আমরা যতটুকু পর্যন্ত আমরা জেনেছি কিন্তু দুপুর থেকে তারা যৌথ বাহিনীর অভিযান বিভিন্ন জায়গায় কিন্তু এই যে রাঙ্গামাটি এবং খাগড়াছড়ির বিভিন্ন জায়গায় কিন্তু তারা অভিযান পরিচালনা করছেন। কিন্তু বলতে হচ্ছে আসলে দুর্গম পাহাড়ে কোথায় সন্ত্রাসগুলো কিন্তু অবস্থান, কোথায় কোন জায়গায় তাদের অবস্থান সেই দিকে কিন্তু তারা খুব একটা নজর দিলেও কিন্তু তারা খুব চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং গোয়েন্দা নজরও কিন্তু তারা বাড়িয়েছেন। কিন্তু যে অতিরিক্ত ডিআইজি সেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন এমনকি তদন্ত কমিটি গঠন করেছেন, তারা বলছিলেন আমাদেরকে তারা যেভাবে হোক কিন্তু যে পাহাড়ে যে অশান্ত পাহাড় যেন তারা শান্ত করতে পারে তার জন্য তারা খুব একটা তৎপরতা বাড়িয়েছেন। কিন্তু আসলে মূল কথা হলো কিন্তু আসলে যারা এখানে বসবাস করে যারা স্থানীয় লোকজন রয়েছেন এবং বাঙালি যারা রয়েছেন এমনকি বাঙালিদের পাশাপাশি ক্ষুদ্রনী গোষ্ঠী যারা আছেন তারাও কিন্তু খুব একটা হতাশ, তারাও চান না কিন্তু এরকম পাহাড়ের মধ্যে এরকম অশান্ত বারবার হোক। কিন্তু গতকালের ঘটনাটা যদি আমরা বলি, আসলে গতকালের ঘটনাটা কিন্তু একটা ভিন্ন ঘটনা। গতকালের ঘটনা কিন্তু এরকম ঘটনা যে সরকারি কর্মকর্তাদের উপর যে ঘটনাগুলি হতাহতের ঘটনা ঘটেছে, এমনকি সেই হতাহতের ঘটনা তারা বলছিলেন ইতিহাসের মধ্যে প্রথম বললেন, আমাদেরকে জানিয়েছিলেন স্থানীয় লোকজন বলেন আর আইনশৃঙ্খলা বাহিনী বলেন, রাজনৈতিকের সাথে যারা জড়িত তারাও বলছিলেন আসলে এরকম ঘটনা কিন্তু প্রথম। কিন্তু তারাও চান আসলে এরকম ঘটনা যেন না হয়। কিন্তু আমি আপনাকে জানাতে চাই কিন্তু এই যে মৃতের সংখ্যার কথা যদি বলি, গতকাল থেকে এই পর্যন্ত যে হতাহতের ঘটনায় এই পর্যন্ত ৮ জনের মৃত ঘোষণা করা হয়েছে। কিন্তু তাদের লাশ কিন্তু আপনি যেমনটা বলছিলেন তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। কিন্তু যারা আহত অবস্থায় আছে তারা সাময়িক হাসপাতালে চট্টগ্রাম এবং ঢাকাতে সাময়িক হাসপাতালে তাদেরকে ভর্তি করা হয়েছে। কিন্তু আমরা একটু আগে কিন্তু যারা ওখানে চিকিৎসক রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছিলেন তাদের অবস্থা কিন্তু এর মধ্যে 2 জনের অবস্থা আরও আশঙ্কাজনক বলে আমাদেরকে জানিয়েছে। আর যারা আছেন কিন্তু আরও যারা আছেন আহত অবস্থায় তারা কিন্তু মোটামুটি সুস্থ দিকে যাচ্ছে বলে তারা আমাদেরকে জানিয়েছে।
কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী যারা আছেন কিন্তু বিভিন্ন জায়গায় আমরা যখন 4টার পরে কিন্তু যে ঘটনাস্থলে আমরা ছিলাম 4টার পরে যেখানে ঘটনা ঘটেছিল যে দুর্গম পাহাড়ের ভিতর থেকে কিন্তু তারা একদম পাহাড়ের মধ্যে পাহাড়ের ভিতরে কিন্তু তারা দাস পায়ের করেছিল সেই জায়গায় দেখলাম আমরা আইনশৃঙ্খলা বাহিনী 4টার পরে কিন্তু সেই জায়গায় কিন্তু তারা ছিল না এমনকি বিজিবি থেকে নিয়ে পুলিশ প্রশাসন সকাল থেকে যারা ছিল দেখা যায় 4টা হলে কিন্তু সেখান থেকে তারা আবার সরিয়ে গেল তারা বলছিলেন আসলে খুব জয় অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য সহকর্মী নয়ন বড়ুয়া জয় যোগ দিয়েছিলেন খাগড়াছড়ি থেকে আমি একটু সঞ্জীব ধন আপনাকে দিয়ে শুরু করতে চাই যে বলা হয় যে পাহাড়ে রক্ত ঝরেছে অনেক হত্যাকাণ্ড হয়েছে কিন্তু এবারের যে ঘটনাটা গতকাল যেটা ঘটেছে যে নির্বাচনী কর্মকর্তা শিক্ষক রয়েছেন সেখানে যারা প্রিজাইডিং অফিসার ছিলেন পুলিং অফিসার ছিলেন 8 জন মারা গেছেন পথচারীও মারা গেছেন কেন আপনাদের কি মনে হয় মানে গতকালে আমরা যেটা দেখেছি ওই উপজেলায় এক পক্ষ ভোট বর্জন করেছে আর এক পক্ষ তারা জয়ী হয়েছেন কিন্তু আসলে কি নির্বাচন ফ্যাক্টর এবং এই হামলার যেটা হয়েছে সেটা পরিকল্পিত হামলা কিনা অনেক ধন্যবাদ আপনাকে প্রথমে আমি মনে করি যে এই ঘটনা দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক আমাদের সবার জন্য যারা মৃত্যুবরণ করেছেন আমি তাদের স্বজনদের প্রতি সমবেদনা জানাই এবং যারা আহত তারা যেন দ্রুত সেরে ওঠেন সেই কামনা করি কিন্তু আমরা সবাই জানি যে পাহাড়ে যে পাহাড়ি মানুষেরা আছেন আদিবাসী মানুষেরা আছেন তাদের জীবন তাদের সংস্কৃতি আমরা সবাই জানি ভিন্ন তাদের জীবনধারা ভিন্ন তাদের সামাজিক ব্যবস্থা ভিন্ন এবং তাদের উপরে এক সময় মানবাধিকার লঙ্ঘন হয়েছিল এবং তাদের জায়গা জমি কেড়ে নেওয়া হয়েছিল রাষ্ট্র তাদের সঙ্গে সেরকম আন্তরিক বা ইতিবাচক আচরণ করে নাই এবং আপনি জানেন যে এটা চুক্তি হয়েছিল পার্বত্য চট্টগ্রাম চুক্তি বা শান্তি চুক্তি 22 বছর আগে সব মিলিয়ে পাহাড়ের মানুষকে পাহাড়ের জীবনকে সংস্কৃতিকে সেভাবে পাটটা তো পরিবর্তন হয়েছে হ্যাঁ 22 বছর হয়ে গেছে চুক্তি বাস্তবায়িত হয় নাই সেটা হলো কিছু বিষয় বাস্তবায়িত হয়েছে কিন্তু মূল বিষয়গুলো বাস্তবায়িত হয় নাই আমি যে কথাটা বলতে চাই সেটা হলো যে এই যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে সেটি কারোর জন্য কাম্য নয় এবং আপনি দেখবেন যারা এই ঘটনার শিকার হয়েছেন সাধারণ মানুষ তারা রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে গিয়ে তারা নিহত হয়েছেন জীবন দিয়েছেন এবং তাদের মধ্যে একজন পাহাড়িও আছেন একজন চাকমাও আছেন সব মিলে আমি যেটা বলতে চাই সেটা হলো যে পার্বত্য চট্টগ্রামে এই চুক্তির আগে এবং চুক্তির পরে অনেক কিছু বদলে গেছে এবং রাষ্ট্র সরকার পার্বত্য চট্টগ্রামকে যে দৃষ্টিতে দেখার কথা যেভাবে আন্তরিকতার সহিত আমি মনে করি শাসন করবার কথা যদি শব্দটা এভাবেও বলি সেটা হয় নাই সব মিলে পাহাড়ে এক ধরনের হতাশা বিরাজ করছে আমি আজকে এখানে আসবার আগে দু একজনের সাথে কথা বলেছি যে পাহাড়ের প্রতিষ্ঠানগুলো ঠিকমতো কাজ করে না সেখানে পাহাড়ি বলেন বাঙালি বলেন তাদের মধ্যেও এক ধরনের যে সামাজিক বন্ধন বা সেতু বন্ধন রচিত হওয়ার কথা অন্তত চুক্তির পর গত 20-22 বছরে সেটিও কিন্তু হয় নাই সব মিলিয়ে পার্বত্য চট্টগ্রামে এই যে হত্যাকাণ্ড যেটা সংঘটিত হয়েছে এবং এরকম ঘটনা এর আগে আরও ঘটেছে মানে এরকম সাধারণ বা একেবারে নির্বাচন নির্বাচন কেন্দ্রিক ঘটনা ঘটে নাই নির্বাচনকে নিয়ে সাধারণ মানুষ এর আগে এরকম হামলার শিকার হয়েছে সাধারণ মানুষও হয়েছে কিন্তু এবং বিশেষ করে পাহাড়ের মানুষেরা হয়েছে এটাকে বলা হয় অনেকে যে পাহাড়ের মানুষদের মধ্যে নিজেদের মধ্যে সাংগঠনিক বা আধিপত্য ইত্যাদির কারণে সেটা হয় কিন্তু আমি তো ঘুরে ফিরে সেটাই বলবো যে সবকিছু দেখার দায়িত্ব হলো রাষ্ট্রের এবং সরকারের পাহাড়ের মানুষেরাও নাগরিক সেখানে আদিবাসী হোক বাঙালি হোক তারা এই দেশের নাগরিক এবং এই ধরনের ঘটনার শিকার হচ্ছেন সাধারণ মানুষই বেশিরভাগ ক্ষেত্রে সাধারণ মানুষ তিনটা গ্রুপের যে সৃষ্টি আপনি বলছিলেন যে মূলত তো যে তিনটা গ্রুপ এবং আমরা দেখেছি রেশারেশি বা দায়ভার কোনো হত্যাকাণ্ড ঘটালে হলে দায়ভারটা একে অন্যের উপর চাপানো হয় কেউ আবার দায় স্বীকারও করে না কিন্তু ঘুরে ফিরে এই তিনটা গোষ্ঠীর মধ্যে কিন্তু চাপানো হচ্ছে বা দায়ে অভিযুক্ত করা হচ্ছে এদেরকে আপনি ঠিক বলেছেন যে আসলে এই ধরনের ঘটনা ঘটেছে অনেক রক্তপাত হয়েছে কিন্তু সংগঠনগুলো পাহাড়ের সংগঠনগুলো দায়িত্ব নেয় নেই তারা বলেছে এই ঘটনার জন্য আমরা দায়ী নই তাহলে ঘটনাটা ঘটেছে কেউ না কেউ তো দায়ী আমি তো মনে করি সব কিছুর শেষে যেহেতু আমরা একটা পাহাড়ের মানুষ তারা এই দেশের নাগরিক আদিবাসী মানুষ এই দেশের নাগরিক
আমরা সবাই এই দেশের নাগরিক। সেই ক্ষেত্রে রাষ্ট্রকে বা সরকারকে তো সেই দায়িত্ব পালন করতে হবে, এবং সেই দায়িত্বের একটা বড় জায়গাটা ছিল হলো পার্বত্য চট্টগ্রাম চুক্তি। সরকারের প্রশাসনও কিন্তু একটা বলছে যে যারা সেখানে এই যে গ্রুপগুলো রয়েছে তার শীর্ষ নেতারা তারাও যদি একমত হন তাহলেও শান্তি ফিরতে পারে। এই বিষয়ে আমি একটু পরে আপনার মন্তব্য জানবো। আমি একটু ডক্টর মিসবাহ কামাল আপনার কাছে আসছি। আমি একই প্রশ্নে আপনার কাছে করতে চাচ্ছি যে গতকালের যে ঘটনা, এটা কিন্তু কোনো বলা হয়েছে যে পূর্ব পরিকল্পিত ঘটনা, কারণ ভোট কেন্দ্রিক নির্বাচন একদল বর্জন করেছে, তারপরে যেভাবে হামলা হয়েছে বলা হচ্ছে, আজকে প্রধান নির্বাচন কমিশনার তিনি বলেছেন পরিকল্পিত হামলা। তিনি দাবি করেছেন যে নিরাপত্তা যথার্থ ছিল কিনা এখন সেই নিরাপত্তা পাহাড়ি এলাকায় বলা হয় যে এত নিরাপত্তা দেওয়াটাও কঠিন, দুর্গম এলাকা, অলিগলি অনেক কিছু আছে। কিন্তু গতকালের যে হত্যাকাণ্ডটা হলো, এই হত্যাকাণ্ড নিয়ে আপনি কি বলবেন? মানে এটা কি পাহাড়ের যে সেই দীর্ঘদিনের পুঞ্জীবিত কোনো ক্ষোভ বা যে ক্রন্দলটা চলে আসছে তারই ফল, না কালকে নির্বাচন কেন্দ্রিক ঘটনা? দুইটা বিষয় যদি তুলে। জি, অনেক ধন্যবাদ। আমিও প্রথমে সমবেদনা জ্ঞাপন করব যারা নিহত হয়েছেন তাদের পরিবারবর্গের প্রতি, যারা আহত হয়েছেন তাদের প্রতি এবং তাদের পরিবারবর্গের প্রতি। আসলে মৃত্যু কোনো সমাধান নয়, এবং মৃত্যু যে তরফেই হোক সেটা কিন্তু শেষ পর্যন্ত আমরাই, এদেশের নাগরিক। জি, কাজেই এই ভাতৃঘাতী সংঘাত এটা বন্ধ হওয়া দরকার। এটা হচ্ছে প্রথম কথা। আমি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি। তারপরে আমি যে কথাটা বলবো যে দেখুন, এখানে দুটো প্রশ্ন আপনার নিজের কথার মধ্য থেকে দুটো বিষয় পেলাম। একটা হচ্ছে যে এটা ভোট কেন্দ্রিক ঘটনা কিনা, এবং আবার একই সাথে আপনি বলছেন যেটা সিইসি বলেছেন যে এটা পরিকল্পিত হতে পারে। তো এখন ভোট কেন্দ্রিক যদি হয় তাহলে তো ভোটের দিনের ঘটনাটাকে কেন্দ্র করে হয়তো ধরুন আমরা জানি যে সেখানে একজন প্রার্থী নিজের ক্যান্ডিডেচার প্রত্যাহার করেছেন নির্বাচনে কারচুপির অভিযোগ এনে, তো সেইটা যদি হয় সেটা একরকম, সেটা কিনা সেটা নিশ্চিতভাবে এখনই বলা যাচ্ছে না, কারণ কাউকেই তদন্তের আগে দোষারোপ করার কোনো সুযোগ নাই। আর দুই নম্বর হচ্ছে পরিকল্পিত হলে তার ভোটের দিনে পরিকল্পিত হবে না, পরিকল্পিত হলে এটা দীর্ঘদিন আগে থেকে পরিকল্পনার ব্যাপার আছে। আমার কাছে এটা সুনির্দিষ্টভাবে কোনো কিছু তো বলা মুশকিল। এ ব্যাপারে বলার কম্পিটেন্ট অথরিটি আমি নই। এ ব্যাপারে বলার কম্পিটেন্ট অথরিটি রাষ্ট্রের বিভিন্ন বাহিনী আছে, তারা তদন্ত করবে। কিন্তু মুশকিলটা হচ্ছে যেটা, যে আমাদের এখানে যে সমস্ত তদন্তগুলো হয়, এই তদন্তগুলো সাধারণত একপাক্ষিক হয়। হ্যাঁ, এখানে সেই তদন্ত করা হয় এক পেশে দৃষ্টিভঙ্গি থেকে, বিশেষ বিশেষ মহলকে দোষারোপ করার জন্য করা হয়, এবং এক ধরনের অনাস্থা বিরাজ করে। যে যেমন ধরুন আমরা ওখানে যারা বাঙালি নয় তাদের প্রতি যারা তদন্ত করেন তাদের আস্থার প্রবল অভাব দেখি। হ্যাঁ, এই অভাবটা অযৌক্তিক। হ্যাঁ, আমরা যেমন এদেশের নাগরিক, বাঙালিরা যেমন এদেশের নাগরিক, তেমনি যারা চাকমা, মারমা, ত্রিপুরা, খুনি, খিয়াং, তঞ্চঙ্গা যাই হোক না কেন তারাও তো এই দেশের নাগরিক। আমাদের জন্ম এই দেশে, তারাও এই দেশের। যেন আমাদেরও দেশপ্রেম আছে, তাদেরও দেশপ্রেম আছে। কাজেই সেইখানে আপনার মানে মানে আপনার একপাক্ষিক কোনো কিছু ঠিক না, এক। আর দুই নম্বর কথা আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আপনার ধরুন আপনি আরেকটা কথা বলেছেন যে এটা পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ, সেটাও কিন্তু আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি। সেটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমাদেরকে ভেবে দেখতে হবে যে পার্বত্য চট্টগ্রামে আসলে কি পরিস্থিতিটা বিরাজ করছে। হ্যাঁ, নির্বাচনকে নিয়ে প্রশ্নটা তো আসছে। ধরেন নির্বাচনটা কিন্তু সারা দেশে বিভিন্ন জায়গায় কিন্তু প্রশ্নবিদ্ধ নির্বাচন হচ্ছে, এটা একটু ব্যাপার। সেটা একটা মাথায় রাখতে হবে যে নির্বাচন যদি ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন না হয় তাহলে কিন্তু আপনার সেইখানে আপনার এক ধরনের ক্ষোভ, হতাশা। পাহাড়ের কিন্তু চিত্রটা কালকে ভোটের চিত্রকে ভিন্ন দেখেছি। অন্য জায়গায় ভোটার উপস্থিতি কম, কিন্তু পাহাড়ে কিন্তু ভোটার উপস্থিতি তুলনামূলক একটু বেশি ছিল। আমি একটা কথা বলি, আপনার পুঞ্জীভূত ক্ষোভের যে কথাটা বলছিলেন, পুঞ্জীভূত ক্ষোভের কথাটা ইম্পর্টেন্ট। কেননা পার্বত্য চট্টগ্রামের মানুষের কিন্তু এখন কোনো আশা তারা সামনে দেখে না। শান্তি চুক্তি তাদেরকে একটা বিশাল প্রত্যাশা দিয়েছিল। তারা ভেবেছিল যে দীর্ঘদিন ধরে পাহাড়ে যে অস্থিরতা, সেই অস্থিরতার নিরসন হবে। এবং দেখুন, শান্তি চুক্তির যদি মোদ্দা কথা বলেন, মোদ্দা কথাটা হচ্ছে যে আপনার একটা রাজনৈতিক সমস্যা
যেটা একটা জাতিগত স্বীকৃতির প্রশ্ন, সেখানে একটা রাজনৈতিক সমস্যা, জাতির অস্বীকৃতি, সেই জাতিসত্তার অস্বীকৃতি, সেই রাজনৈতিক সমস্যাকে রাজনৈতিকভাবে সমাধানের চেষ্টা ছিল শান্তি চুক্তি। কিন্তু চুক্তি যথাযথভাবে বাস্তবায়ন না হওয়ার ফলে কিন্তু মানুষের মধ্যে প্রবল হতাশা, এবং সেখানে যে আপনার ক্ষমতাগুলো ডেলিগেটেড হওয়ার কথা ছিল, যে সাবজেক্টগুলো ট্রান্সফার হওয়ার কথা ছিল, পার্বত্য জনগণ, ওখানে একটা আঞ্চলিক পরিষদ আছে, কিন্তু আঞ্চলিক পরিষদ কি এগুলো দেখার মতো তাদেরকে কি সক্ষম করে তোলা হয়েছে? সেখানে হিল ডিস্ট্রিক্ট কাউন্সিল আছে, হিল ডিস্ট্রিক্ট কাউন্সিলগুলোকে কি নির্বাচিত? বা আপনার আঞ্চলিক পরিষদও তো এখন পর্যন্ত মানে নির্বাচন হওয়াটা জেলা পরিষদের নির্বাচনের উপর নির্ভর করে, তো সেগুলো তো হতে পারে না। এবং আপনার মানে সেখানে তাদেরকে তো সক্ষম করে তোলা হয় নাই, সেটা একটা বড় কথা। তারপর ধরুন সেইখানে এই যে দুর্গম পাহাড়ের মধ্যে এই যে যেটা মানে আপনার জয় রিপোর্ট করার সময় বলল যে যে এলাকাটায় ঘটনা ঘটেছে সেইখানে বেলা 4টা পর্যন্ত নিরাপত্তা বাহিনীর সদস্যরা থাকছেন, 4টার পরে নিরাপত্তা বাহিনীর সদস্যরা সরে যাচ্ছেন। তার মানে এত দুর্গম এলাকা যে সেইখানে নিরাপত্তা বাহিনী যখন আসছিলেন ওই যে বিজিবির একটা টহল ছিল গাড়ি, পিছন থেকে হামলা। না আমি বলছি যে আপনার ধরুন 4টার পরে নিরাপত্তা বাহিনীও সরে যাচ্ছে, মানেটা কি? যে সেইখানে এত দুর্গম এবং সেইখানে ছোটখাটো ইউনিট থেকে তো তাদের নিজেদেরও তো নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপার আছে, সেটা তো সুনিশ্চিত করা দরকার, কাজে সেটা করা যাচ্ছে না। না, এখানে আমি বাক্যটা শেষ করি। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আপনার নিরাপত্তা কিন্তু কখনো এক্সটার্নালি ইম্পোজ করা যায় না। নিরাপত্তাকে আপনার সেইখানে ইন্টারনাল আপনার নিরাপত্তা ব্যবস্থাটা গড়ে তোলাটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আপনি সেখানকার যে মানুষ, সেই মানুষকে কনফিডেন্সে নিতে হবে এবং তার মধ্যে থেকে আপনাকে নিরাপত্তার ব্যূহটাকে তৈরি করতে হবে। তাহলেই কিন্তু আপনি তার সাথে এক্সটার্নাল, মানে আমি বলছি যে পার্বত্য চট্টগ্রামের বাইরে থেকে বা এলাকার বাইরে থেকে যারা যাবে তারা সমন্বিত হলে তখন সেটা এনশিওর্ড করা যাবে। কিন্তু পার্বত্য চট্টগ্রামের নিজস্ব মানুষকে কিন্তু কনফিডেন্সের মধ্যে নেওয়া হচ্ছে না, কেননা সেখানে একটা স্থানীয় পুলিশ বাহিনী হওয়ার কথা ছিল। আমি আসছি আপনার কাছে, আমি জনাব হাবিবুর রহমান আপনার কাছে একটু আসছি, যেটা স্যার বলছিলেন আসলে যে নিরাপত্তা আসলে কি দুর্গম পাহাড়ে, আপনি সেখানেও দীর্ঘদিন কাজ করেছেন, আপনার সেই অভিজ্ঞতা রয়েছে, আসলে কি চ্যালেঞ্জটা কোথায় এই যে নিরাপত্তা? কালকেও আমরা যেটা দেখেছি যে 4টা গাড়ি যাচ্ছে, সামনে বিজিবির টহল গাড়িও ছিল, বা কিন্তু হামলা হয়েছে, এবং যেভাবে হামলা হয়েছে বলা হচ্ছে যে যেভাবে গুলি বর্ষণ করা হয়েছে, এবং আমি বারবার এই কথা শুরুতে বলেছিলাম যে পূর্ব পরিকল্পিত হামলা, কিন্তু পাহাড়ের আসলে চ্যালেঞ্জটা কোথায় নিরাপত্তার জন্য? বা কালকে কি আসলে আমরা নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছি? এই প্রশ্নটা যদি একটু বলেন। আপনাকে ধন্যবাদ। আমি প্রথমেই যারা এই ঘটনায় নিহত হয়েছেন তাদের প্রতি সমবেদনা, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি, যারা আহত আছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করছি। নিরাপত্তার বিষয়ে আপনি বলছেন মেইন চ্যালেঞ্জটা কোথায়? নিরাপত্তার মেইন চ্যালেঞ্জ হচ্ছে ওখানে দুর্গম টেরেন, যুদ্ধের যে ক্ষেত্রটা, যুদ্ধক্ষেত্র ভূমি, সেই ভূমিটা যদি দুর্গম হয়, সেই ভূমি ইটসেলফ, এইটাই একটা নিরাপত্তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে। কনভেনশনাল ফোর্সের পক্ষে ওখানে কনভেনশনাল যুদ্ধ করা সম্ভব হয় না, দুটো কারণ। একটা হচ্ছে যে ভূমিও অ্যালাউ করে না নর্মাল লজিস্টিক নিয়ে ওখানে মুভ করা। 2 নম্বর হচ্ছে আমরা যে অস্ত্র গোলা বারুদ নিয়ে যেভাবে আমরা সৈন্যবাহিনী নিয়ে মুভ করবো, সেটা একটা দুর্গম এলাকায় যেহেতু রাস্তাঘাট নাই, যেহেতু কোনোভাবেই নেই, সড়ক পথেও নেই, নদী পথেও নাই, এমনকি বিমান দিয়েও আপনি ওইভাবে দুর্গম পাহাড়ি এলাকাতে আপনি করতে পারবেন না। তো সুতরাং এই দুর্গম টেরেন ইটসেলফ ইজ এ চ্যালেঞ্জ। আর আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে যে থ্রেট ওখানে আছে, যাদের বিরুদ্ধে আপনি যুদ্ধ করবেন, তাদের যুদ্ধের অপারেশনাল যে ট্যাকটিক্সটা তারা ফলো করে, সেটাও একটা চ্যালেঞ্জ। আপনি দেখেছেন কালকের ঘটনাটা কি মনে হচ্ছে? এটা ধরুন একটা ক্ষুদ্র অপারেশন করা হয়েছে, একটা নিরাপত্তা বাহিনী ছিল, কিন্তু তারা কিন্তু নিরাপত্তা বাহিনীর উপর অ্যাটাকটা করেনি, করেছে পিছনে সফট টার্গেটের উপরে, যেটা একেবারে সাধারণ সিভিলিয়ান ছিল। নিরাপত্তা বাহিনীর গাড়িগুলো চলে যাওয়ার পরে পিছনে তাদের হয়তো লক্ষ্যটা ছিল যারা পিছনে আছেন নির্বাচনের সাথে জড়িত, তাদেরকে অ্যাটাক করে তাদের যে দাবি দেওয়াটা ছিল, এই বিষয়ে একটা
তারা প্রথমে দাবি করেছিলেন নির্বাচন বয়কট করে নির্বাচন ক্যান্সেল করা হোক, সেটা যখন করা হয়নি তখন তার একটা অ্যাকশন করে তারা দেখিয়ে দিয়েছেন যে এইভাবে চলতে পারে না, সামথিং লাইক দ্যাট, এই ধরনের একটা মেসেজ দিয়ে একটা মেসেজ হতে পারে। কিন্তু অন্য কোনো পক্ষ এখানে হামলা করতে পারে কিনা, যে মানে যারা ভোট বর্জন করেছে বা তারাও যদি না করে অন্য কোনো পক্ষের সুযোগ নিয়েছে কিনা সেই না, আমি মনে করি নির্বাচন প্রধান নির্বাচন কমিশনার যেটা বলেছেন যে এটা একটা পূর্ব পরিকল্পিত, আমার কাছে যেটা মনে হয়েছে যে ঘটনাটা এরকম একটা সেট করা ছিল ওখানে, যে যদি আমাদের কথা শুনেন ভালো, না শুনলে আমরা এটা একটা ব্যবস্থা নিব, এদের একটা হুমকিও ছিল। এবং যারা হুমকি দিয়েছেন, যারা বয়কট করেছেন, তারা কিন্তু এরকম একটা হুমকি দিয়েছেন যে এর যদি আমাদের এই বয়কটের কারণে যে নির্বাচন ক্যান্সেল করা না হয়, এর যদি যা পরিণতি হবে তার জন্য কিন্তু আমরা দায়ী নই, এর জন্য কিন্তু আপনাদেরকেই দায়িত্ব নিতে হবে। এই যে হুমকিটা, কিন্তু হুমকিটাই আলটিমেটলি ফললো, প্রতিফলন ঘটলো। কিন্তু যারা নির্বাচনে আসেনি তারাও তো করতে পারে, ইউ ডোন্ট নো। মানে এই জায়গাটাতে যে এই হুমকি অন্য কোনো পক্ষ সুযোগটা নিয়েছে কিনা, কারণ ওখানে বিবদমান অনেকগুলো পক্ষ আছে, আমি বলবো যে রয়েছে, এইটা একটা কোলাবোরেশন হয়েছে আমার কাছে মনে হয়, যে তারা যারা নির্বাচন বয়কট করেছে তারা ওদেরকে ইউজ করেছে, এটা হতে পারে, এবং তারা এক ধরনের তাদেরকে ব্যবহার করা হয়েছে। ওই এলাকাটা আসলে ইউপিডিএফ এর কন্ট্রোলটা বেশি মনে হয়, ডমিনেশনটা বেশি, সুতরাং তাদেরকে এটা ব্যবহার করা হয়েছে, এটা আমার কাছে মনে হয় হতে পারে যে তারা তাদের যে স্ট্যান্ড বাই ফোর্স আছে ওখানে, ইউপিডিএফ এর যে সশস্ত্র গ্রুপটা আছে তাদেরকে ব্যবহার করেছে, তাদের সাথে এক ধরনের সমঝোতা করেছে যারা বয়কট করেছিল তারা। ধন্যবাদ, এটা আমার কাছে মনে হয়। জি দর্শক, আরো একজন অতিথি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুর রশিদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আসছেন, আপনাকে আমি প্রশ্নটা করতে চাই, যেটা গতকালের যে ঘটনাটা আপনি নিশ্চিত পর্যবেক্ষণ করছেন, যে নির্বাচন কর্মকর্তাদের উপর হামলা হয়েছে। ইসি বলছে 48 বছরের ইতিহাসে তাদের এটাই প্রথম এরকম নজিরবিহীন ঘটনা ঘটেনি। কিন্তু একটা বিষয়ে যদি আমি একটু আপনার নজরে আনি, যে সাধারণ মানুষের উপর, তারাও মানে নির্বাচন কর্মকর্তা হাবিবুর রহমানও বলছিলেন যে আইন শৃঙ্খলা বাহিনীর উপর হয়নি, সাধারণ মানুষের উপর হয়েছে। আসলে এই যে সাধারণ মানুষের উপর হামলা চালিয়ে কি বার্তা দেওয়ার চেষ্টা করছে যারা হামলা করছে? আমরা যদি ওখানকার অবস্থা পর্যবেক্ষণ করি তাহলে আমরা দেখেছি যে ওখানে বিভিন্ন ধরনের বহুমুখী একটি আধিপত্য বিস্তারের একটা লড়াই ওখানে আছে এই শান্তি চুক্তির পরে। তো পিসিজিএস আছে, তার এমএল আছে, ইউপিডিএফ অলসো ডিভাইডেড। তো এখন হচ্ছে যে ওখানে এই নির্বাচন, ওইটা তো স্থানীয় সরকার নির্বাচন, উপজেলা পর্যায়ে নির্বাচন। তো আপনি যদি ওখানে দেখেন যে এই স্থানীয় পর্যায়ে নির্বাচন করার জন্যে ওদের পিসিজিএস এর যে থিওরি, মানে তাদের যে তত্ত্ব, সেখানে কিন্তু তাদের একটা তাত্ত্বিক দ্বন্দ্ব আছে। তারা বলেছে যে আগে ভোটার লিস্ট না, আগে চাই জমির মালিকানা নির্ধারণ, যেটি সন্টু লারমার দাবি। তাহলে স্বভাবতই ওখানে শান্তি চুক্তির একটা কন্ডিশন আছে যে পিসিজিএস হিসেবে ওখানে যে আঞ্চলিক চেয়ারম্যান হবেন যিনি, তো তিনি কিন্তু হবেন নির্বাচিত প্রতিনিধি। এটি কিন্তু শান্তি চুক্তি হবার পরে সন্টু লারমা পিসিজিএস এর প্রধান হিসাবে উনি চুক্তি স্বাক্ষরিত করার পরে উনিই ওটার প্রধান হয়ে বসে আছেন, উনি কিন্তু নির্বাচিত প্রতিনিধি না। এখন হচ্ছে যদি ওখানে স্থানীয় সরকারের নির্বাচন যদি প্রসার লাভ করে, স্বভাবতই তাকেও একটা নির্বাচনে, আগামী দিনে নির্বাচনে যেতে হবে, এবং সেটি কিন্তু অনেকদিন ধরে আটকে আছে ওখানে। চেয়ারম্যানের পদটা নির্বাচন, যেটা আঞ্চলিক পরিষদ, সেই নির্বাচনটা ওখানে হয়নি। তো স্বভাবত এখানে আমরা একটি ফ্যাক্টরের উপর এটি হামলাটা হয়েছে সেটাই মনে করি না। আমি মনে করি যে এটি একটি হচ্ছে সামগ্রিক পরিস্থিতির একটি ফসল। এখন কথা হলো যে হামলাটা হলো কার উপরে? নিরীহ মানুষদের উপরে। তো ওখানে যত এর আগের যে হামলাগুলো হয়েছে, চলমান যে হামলাগুলো হতে থাকে এই আধিপত্যের লড়াইয়ে, তারাও তো নিরীহ, ওখানে স্থানীয় অধিবাসী হলে। আজকে একটা হামলা হয়েছে, সেখানে আওয়ামী লীগের উপজেলা পর্যায়ের নেতা। তো সেখানে আরেকটা হচ্ছে এই ধরনের সন্ত্রাসে আপনি একটা জিনিস দেখবেন যে যেহেতু ও আগে বলছিল যে দুর্গম এলাকা হওয়ার জন্য এখানে যা কিছু ঘটে সবকিছু কিন্তু নিউজ মিডিয়াতে আসে না। এই যে আজকে আমরা কথা বলছি এখানে, বড় ঘটনা ঘটেছে, তো কাভারেজের সাথে যদি আপনি এই ন্যাশনাল ইলেকশনের সাথে যদি একটা আক্রমণ করতে পারেন, তাহলে স্বভাবত এটি বেশি কাভার্ড হবে, হচ্ছেও তাই। তো আমি মনে করি ইস্যু হিসেবে বেছে নিয়েছে, ইস্যু হিসেবে বেছে নিয়েছে। তো এটা হচ্ছে কোইন্সিডেন্টাল, এটা হচ্ছে যে এই নির্বাচনকে কেন্দ্র করে যে হামলা হয়েছে তা না,
তো ওখানে আবার বললাম যে আধিপত্যের যে লড়াইটা সেটি বড় করে আমি দেখছি, কারণ ওখানে নির্বাচন হওয়ার ক্ষেত্রেও সেখানেও কিন্তু অনেকগুলো দ্বন্দ্ব তৈরি হয়েছে, কেউ নির্বাচন করছেন, কেউ নির্বাচন উইথড্র করেছে। তো ওখানে প্রার্থীদের মধ্যে কিন্তু প্রার্থী তো সব পাহাড়িরাই মানে ওই জায়গাটাতেই ছিলেন, কিন্তু তারা হচ্ছে বিভিন্ন এই যে উপদলীয় প্রার্থী। তো স্বভাবতই এক দলের আধিপত্যের কারণে এই ধরনের একটি হামলা আমি মনে করছি। আমি সঞ্জীব তরঙ্গ আপনার কাছে জানতে চাবো যে আসলে পাহাড়ে যারা তাদের অধিকারের কথা বলছেন তাদের মধ্যে আবার বিবদমান অনেকগুলো গ্রুপ তৈরি হয়েছে, তাদের মধ্যেই সংঘর্ষ হচ্ছে। এই প্রশ্নের আমি একটু জবাব চাবো, একজন দর্শক আছেন তার ফোনটা নিয়ে। দর্শক আপনার নাম বলে প্রশ্ন করুন, কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। আমি আসাদুজ্জামান, ঢাকা থেকে। জি বলুন, আপনার প্রশ্ন কি? সড়ক পরিবহন আইন সর্বশেষ পাস করা হলো। আজকে আমরা অবশ্য পাহাড়ের বিষয়টা নিয়ে কথা বলছি, এটা নিয়ে হয়তো আমরা অন্য কোনো দিন আলোচনা করব, সেখানে আশা করি আপনি আমি একটু প্রশ্নের উত্তরটা নিয়ে একটা ছোট্ট বিরতি থেকে এসে আমরা দর্শক গণতন্ত্রে আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, আমাদের সঙ্গে থাকুন। আবারও স্বাগত গণতন্ত্রে। দর্শক দেখছেন নিউজ 24। আবারও রক্তাক্ত পাহাড়, এ নিয়ে আমরা আলোচনা করছি। চারজন অতিথি আমাদের সঙ্গে রয়েছেন। সঞ্জীব তরং, আপনার কাছে আছে ঠিক বিরতিতে যাওয়ার আগে আমি প্রশ্নটি করেছিলাম যে যারা এই অধিকার আদায়ের কথা বলছে তাদের মধ্যেই বিবদমান অনেকগুলো গ্রুপ রয়েছে এবং দেখা যাচ্ছে তাদের, আমিও মিসবাহ কামাল বলছিলেন যে আসলে পুঞ্জীবিত ক্ষোভে সেই বহিঃপ্রকাশটা হচ্ছে, সাধারণ মানুষ আক্রান্ত হচ্ছে। কেন তাদের মধ্যে এত ক্ষোভ, কেন তারা এত বিভক্ত কেন? একদিকে তো আমরা সবাই জানি যে পার্বত্য চট্টগ্রামের মানুষেরা তাদের যে আত্মনিয়ন্ত্রণ অধিকার চেয়েছিলেন তার জন্য দীর্ঘ সংগ্রাম তারা করেছিলেন এবং একটা শান্তি চুক্তিতে উপনীত হয়েছিলেন। সেই চুক্তি বাস্তবায়িত হয় নাই এবং 20-22 বছরে বাস্তবায়িত হয় নাই। এবং আপনি নিজে বলছিলেন যে এর মধ্যে তাদের সংগঠনগুলো ভেঙে গেছে, বিভক্ত হয়ে গেছে। সেটা নিয়ে অনেক কথা আছে যে কেন বিভক্ত হয় এবং বিভক্ত হয়ে যাওয়ার পরে যারা বিভক্ত হয় তারা শক্তিশালী কীভাবে হয়, তাদের পিছনে কারা আছে, কোথা থেকে তারা মদত পায়, শক্তি কোথা থেকে পায়। আমি মনে করি সব বিষয়গুলোই আলোচনা গুরুত্বপূর্ণ। তবে পাহাড়ের মানুষ অবশ্যই আমি বলবো যে আশাহত। আপনার তাদের কি বলে পাহাড়, বন, নদী, ভূমির অধিকার সব কিছু তো নিঃশেষিত হয়ে যাচ্ছে। এমনকি আমি এখানে আসবার আগে আমার এক বন্ধুর সঙ্গে কথা বললাম যে পাহাড়ের মানুষের এখন স্বপ্ন দেখে কিনা, তারা কি তাদের সন্তানদের নিয়ে আশা করে কিনা যে এক সময় আবারও তাদের নিজস্ব সংস্কৃতি, পরিচয়, স্বীকৃতি নিয়ে তারা বাঁচতে পারবে কিনা। এরকম যে ট্রেন্ড বা প্রবণতা চলছে এখন, এই প্রবণতায় তারা সেটা দেখছেন না। তো ওই জায়গা থেকে কি এরকম ক্ষোভগুলো আসছে কিনা? এটাও আমিও যদি প্রশ্নটা উল্টা করে দিই, কেন তারা ক্ষুব্ধ হয়, অথবা আমরা যাদেরকে বাংলাদেশের মূলধারার মানুষ যারা বাঙালি ধরেন, তারা তো একসময় বঞ্চনার কারণে, শোষণের কারণে যুদ্ধ করেছিলেন, মুক্তিযুদ্ধ হয়েছিল, পাকিস্তানিরা তাদেরকে শোষণ করেছিল। তো স্বাধীন হওয়ার পর এই মানুষগুলোকে যারা শোষিত থেকে যারা শাসক জাতিতে রূপান্তরিত হয়েছিলেন, তারা কি এই পাহাড়ের মানুষগুলোকে, আদিবাসী মানুষগুলোকে, তাদের অধিকারকে ওই দৃষ্টিতে দেখেছেন কিনা, নাকি তারাও শাসন করতে চেয়েছেন? তো আমি মনে করি সব মিলে আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের রাষ্ট্র এই গত 48 বছরে এই বাঙালি জাতির বাইরে অন্য জাতির যে মানুষেরা আছেন, পার্বত্য চট্টগ্রাম তো আছেন, এর বাইরে সাঁওতাল, গারো বা অন্যান্য জাতিসত্তার যে মানুষেরা আছেন, তাদের সঙ্গে রাষ্ট্র যে মানবিক আচরণ করবার কথা, তাদেরকে যে মানবিক মর্যাদা দেওয়ার কথা, সেটা হয় নাই। তো সব কিছু মিলে তো একটা হতাশা তো তৈরি হয়েছে, ক্ষোভ তৈরি হয়েছে। এবং আপনি একটা শান্তি চুক্তি 22 বছর আগে একটা চুক্তি করলেন, এত রক্তক্ষয়ের পর, এত কিছু কি বলে ক্ষয়ের পর একটা অর্জন হয়েছিল শান্তি চুক্তি পার্বত্য চট্টগ্রামের, সেটাও যখন আপনি বাস্তবায়ন করলেন না, একটা অনেক উচ্চাশা আপনি দিলেন, করলেন না। একটা প্রশ্ন যে বিষয়টা বলছিলেন যে আসলে বিভিন্ন গ্রুপ ভাগ হয়ে গেছে, একাধিক গ্রুপ হয়ে গেছে, কিন্তু তারা এই জায়গাটা একত্রিত হতে পারছে না কেন? ওই জায়গাটা তারা এটা একেবারে সংক্ষেপে, এটা পাহাড়ের মানুষেরা কিন্তু বলেন যে তারা কিন্তু ঢাকা শহরের যে রাজনীতি ধরেন আওয়ামী লীগ, বিএনপি এবং অন্যান্য
কত রাজনীতি এবং এর মধ্যে কত বিভক্তি এগুলো কিন্তু তারা বলেন। বিভক্তি তো শুধু পাহাড়ে না, এমনকি অনেক ক্ষেত্রে দেখবেন নিরাপত্তার ক্ষেত্রেও এই পাহাড়ের বাইরে দেখবেন নানা কারণে অনেক হত্যাযোগ্য বিভক্তি যেটা সেটা খুব অস্বাভাবিক কিছু না। আমি মেজর জেনারেল আব্দুল রশিদ আপনার কাছে একটু আবারও আসছি, যে বিষয়টা আপনি কালকের বিষয়টাকে আমি একটু আবারও আপনার নজরে আনছি, যে আসলে বলছিলেন যে সঞ্জীব দরং যে বলছিলেন যে ক্ষোভ আছে তাদের মধ্যে এরকম, এবং এই ক্ষোভ থেকেই তো হামলাটা হচ্ছে। কিন্তু একজন নিরাপত্তা বিশ্লেষক হিসেবে আসলে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর এখন নিরাপত্তা কৌশলে পরিবর্তন আনা উচিত কিনা, আনতে হবে কিনা? না, সেটি তো হচ্ছে যে ওখানে উনি যে কথাটা বলেন ক্ষোভ রাষ্ট্রের সাথে, না ওনার একটা জিনিস আমি যে হতাশা বা ক্ষোভ এবং রাষ্ট্র এই জায়গায় উনি জড়িয়েছেন। আমি যেটা দেখছি, যদি আমি ওইখানটায় যাওয়ার আগে এটি একটু বলছি যে আমাদের রাষ্ট্র হিসেবে বাংলাদেশ হচ্ছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার কাছে সমান অধিকার দেওয়ার জন্য আমাদের সংবিধান এটি সন্নিবেশিত। এখন হচ্ছে দ্বিতীয় পাহাড়ে যাই, পাহাড়ে যে সামরিক বাহিনী ডিপ্লয়মেন্ট আছে, আমি নিজেও ওখানে আমার অপারেশন করার অভিজ্ঞতা আছে। উনি যেটা বললেন যে পাহাড়ের সামরিক বাহিনী যে নিয়োগ আছে সার্বিক নিরাপত্তার জন্য, এরা যে পাহাড়িদের নিরাপত্তা দেয় না, শুধু বাঙালিদের নিরাপত্তা দেয়, সেটি ভুল। তারা ওখানেকার যে সমাজ ব্যবস্থা আছে এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়ন করার জন্য অপারেশনের পাশাপাশি আমি দেখেছি আমাদের সামরিক বাহিনীকে অনেক সামাজিক কাজকর্ম করতে হয়েছে। আমরা মসজিদ নির্মাণ করেছি, মন্দির নির্মাণ করেছি, স্কুল নির্মাণ করেছি, রাস্তা নির্মাণ করেছি। এই যে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করার জন্য সেটা বড় অবদান রেখেছে। তাহলে সেখানে তো এটি না, দুর্গম এলাকায় যাওয়ার অবস্থাটা তৈরি হয়েছে। হ্যাঁ, সেখানে হচ্ছে উনি যেমন বলছেন যে হ্যাঁ রাষ্ট্র এখানে কিছু দেখছে না, সেখানে সেনাবাহিনী দুইটা কিন্তু পাশাপাশি দোষারোপের একটাই আছে। হ্যাঁ, এই যে তারা বলছে এখন এরপর আসি শান্তি চুক্তি। শান্তি চুক্তি, হ্যাঁ আমি এটাকে মনে করি একটি অসম্ভব জিনিস সম্ভব করা হয়েছে, যেটি রক্তক্ষয়কে শান্তিপূর্ণভাবে সমাধানের পথে নিয়ে আসা হবে। কিন্তু সেই সমাধান তো আচ্ছা, এখন প্রশ্ন হলো যে সমাধানে যখন আপনি যাবেন তখন সেই জিনিসটা আছে যে আমি সব চাই আমার মতো করে, এটি হলে কিন্তু পক্ষীয়, যখন আপনি একটা পক্ষ আমি একটা পক্ষ, দুইটা পক্ষ যখন হয় তখন আমার মতো করে আমি সমাধান চাইবো, আপনাকে সব মেনে নিতে হবে, এইরকম একটি অবস্থা ওখানে মানে আমি যতদূর যে বুঝি যে সন্টু লার্মার অবস্থান। তো সে হচ্ছে সামগ্রিকভাবে এই সমাধানটা করার জন্যে যে একটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে যখন চলমান হয়েছে তখন বিভিন্ন কন্ডিশন, বিভিন্ন শর্ত দিয়ে ওটাকে উনি আটকে দিয়েছেন। ঠিক আছে, আটকে দেওয়ার ফলে কি হচ্ছে, এই যে আমি যে কথাটা আগে বললাম যে ভোট আগে না, মানে কি বলে ভোটার লিস্ট আগে না জমির মালিকানা আগে। ঠিক আছে, ভূমি কমিশন কি হবে, এটি চলতে গিয়ে হুমড়ি খেয়ে পড়েছে, আমি দেখেছি। চলছে না তা না, অনেকগুলো বিষয় অলরেডি চলে গেছে, চলমান প্রক্রিয়া আছে। এখন এই প্রক্রিয়াকে বেগবান করাটা হচ্ছে একটি চ্যালেঞ্জ, যে আমি এটা দ্রুত করতে চাই, যাতে এখন হচ্ছে যে পাহাড়িদেরকে বাদ দিয়ে বাংলাদেশ থাকতে চায় না তাদেরকে সাথে নিয়ে থাকতে চায়, এটা প্রথম প্রশ্ন। জি, তা আমি মনে করি না যে বাংলাদেশের যে সোশিও পলিটিক্যাল কন্ডিশন পাহাড়িদের অধিকার বঞ্চন করে উনি কিন্তু আবার অন্য কিছু যারা আমাদের এখানে উপজাতি আছে তাদের কথা বলেছেন যে তারা অধিকার বঞ্চিত। সেখানে রাষ্ট্র কিন্তু রাজনৈতিকভাবে বা তার নীতিগতভাবে তাদের অধিকার নিশ্চিত করার জন্য সর্বত প্রচেষ্টা নিয়োগ করেছে। এখন সেটা প্রক্রিয়াগতভাবে যখন সেটা সামনে গেছে তখন এটা বাধাগ্রস্ত হয়েছে বিভিন্ন কারণে, সেগুলো আমাদেরকে দূর করতে হবে। সে দূর করতে হলে আমাদের যখন পক্ষকে আমি আনবো তখন সব পক্ষের ভেতরে একটা গিভ অ্যান্ড টেক, সেই সময়টা থাকতে হবে, ছাড়ের একটা থাকতে হবে। সেই জায়গাটা আমরা ওখানে করতে সক্ষম হয়েছি কিনা আমার সেটা। আপনি আপনার কাছে আসছে একজন দর্শক আছেন, তার ফোনটা নিয়ে এসে। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন, কোথা থেকে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি ডাক্তার আবুল কালাম চট্টগ্রাম থেকে বলছি। বলেন। আমি জানতে চাচ্ছি, এই যে গতকালকে 7 জন নির্বাচনী কর্মকর্তা সন্ত্রাসী হামলায় নিহত হলেন এবং আজকে যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি, বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিস্টার তনচঙ্গা নিহত হলেন, জি, দুইটা একই সূত্রে গাঁথা কিনা? অনেক ধন্যবাদ। আমি ডক্টর মুসবাক আপনার কাছে আসছি। আসলে একই সূত্র কিনা আমি একটু নিরাপত্তা বিশ্লেষক তাদের কাছে একটু জানতে হবে, আপনার কাছে যে জানতে চাই আসলে পাহাড়ে তাহলে শান্তি ফিরবে কবে, কিভাবে ফিরবে, এই বিষয়টা যদি একটু। আচ্ছা, জি, শান্তি ফিরবে কবে, কিভাবে, এই যদি আপনার প্রশ্ন, আমি সে প্রশ্নের উত্তরটা দেবো, কিন্তু এটা একটু সংক্ষেপে, আমরা একেবারে খুব বেশি না, আপনার তো সময়ের তো
বলতে হবে, না হলে তো হবে না। যেমন ধরুন আমি একটা কথা বলি, আসলে আমার শ্রদ্ধেয় জেনারেল রশিদ যে কথাগুলো বললেন সেই কথাগুলো তিনি কিন্তু মূলত সন্তু লারমাকে দোষ দিয়ে গেলেন, যে সন্তু লারমা চান যে আমি সব চাই আমার মতো করে, শান্তি চুক্তির বাস্তবায়ন হচ্ছে না সন্তু লারমার জন্য। তো আমার নেতৃত্বের জায়গাটাতে পরিবর্তন হচ্ছে না। হ্যাঁ, না, নেতৃত্বের জায়গা পরিবর্তন হচ্ছে না। তো আমার কাছে মনে হয় যে বিষয়টাকে আরেকটু অন্যভাবেও দেখা যায় কিনা। রশিদ ভাই, আমি অনুরোধ করবো, আপনারা গুরুত্বপূর্ণ মানুষ, আপনাদের কথা খুব গুরুত্বপূর্ণ, রাষ্ট্র যথেষ্ট সিরিয়াসলি গ্রহণ করে, সেজন্য অনুরোধ করব যে একটু বিবেচনা করবেন। যে যেমন ধরুন আপনার মানে আচ্ছা, যদি আপনি প্রথমে বললেন যে সন্তু লারমা নির্বাচিত প্রতিনিধি নন, এটা ঠিক কথা, তিনি নির্বাচিত প্রতিনিধি নন। শান্তি চুক্তির শর্ত অনুযায়ী তাকে চেয়ারম্যান করা হয়েছিল এবং কথা ছিল যে আপনার একটা নির্বাচন হবে, সেই নির্বাচনের মধ্যে দিয়ে নতুন চেয়ারম্যান আসবেন। সেই নির্বাচনটা কিভাবে হবে সেটাও কিন্তু মানে আপনার তার জন্য একটা ভোটার তালিকা তৈরি হবে, সেটা বলা হয়েছিল স্থায়ী বাসিন্দাদের ভিত্তিতে, সেটা বাঙালি আদিবাসী উভয়ই যারা পার্বত্য চট্টগ্রামের স্থায়ী বাসিন্দা তাদের নিয়ে ভোটার তালিকা প্রণীত হবে এবং সেই ভোটার তালিকার ভিত্তিতে ভোট হবে। এটাই কিন্তু শান্তি চুক্তিতে স্পষ্ট করে লেখা আছে। তো যেহেতু আপনার সেই স্থায়ী বাসিন্দা কারা এবং তাদেরকে চিহ্নিত করা হবে কিভাবে সেটাও কিন্তু শান্তি চুক্তিতে স্পষ্ট করে লেখা আছে। তো সেইখানে আপনার সেই ভোটার তালিকাটা কিন্তু এখন পর্যন্ত রাষ্ট্র তৈরি করতে পারেননি। ওইটা তৈরি করা সন্তু লারমার কাজ না। হ্যাঁ, ওইটা তৈরি করা না, আমাকে বলতে দেন ভাই, ওটা তৈরি করা সন্তু লারমার কাজ না, ওটা তৈরি করা নির্বাচন কমিশনের বা রাষ্ট্রের কোনো কম্পিটেন্ট অথরিটির কাজ। তো সেইখানে আপনার সেই ভোটার তালিকাটা তৈরি করা হয় নাই এবং যেহেতু ভোটার তালিকা তৈরি হয় নাই সুতরাং সেখানে নির্বাচন হতে পারছে না। হ্যাঁ, এটাই হচ্ছে বাস্তবতা। কাজে যেহেতু আপনার নির্বাচন হয়ে নতুন নির্বাচিত চেয়ারম্যান আসছেন না, সুতরাং আগে যিনি দায়িত্বে ছিলেন তিনি অব্যাহতভাবে দায়িত্বে আছেন, সেই হিসাবে কিন্তু সন্তু লারমা সেখানে আছেন। আরেকটা যেটা যে আপনার এইখানে যে প্রশ্নটা আসছে যে আপনার সন্তু লারমাকে কিন্তু এত ক্ষমতাবান মনে করার কোনো কারণ নাই। যে সন্তু লারমা আপনার পার্বত্য চট্টগ্রামের আপনার শান্তি চুক্তি প্রক্রিয়াকে আটকে দিচ্ছেন। শান্তি চুক্তিটা করেছে রাষ্ট্র এবং চুক্তি বাস্তব, সেখানে অ্যাগ্রিভড পার্টি ছিল পাহাড়ি জনগণ, যার পক্ষ থেকে সন্তু লারমা স্বাক্ষর করেছিলেন। তো সেইখানে আপনার সন্তু লারমা, সেইখানে রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে শান্তি চুক্তিকে বাস্তবায়ন করা। সেইখানে আপনার যে প্রশ্নগুলো আসছে যে যেমন ধরেন, হ্যাঁ না, যে প্রশ্নগুলো আসছে যে যেমন ধরেন বিশেষ করে আপনার যে আপনার যখন এই যে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের ব্যাপারে যে ভূমি কমিশন কাজ করার কথা, সেই ভূমি কমিশন কিভাবে কাজ করবে, হ্যাঁ, সেটা আপনার কিন্তু আমাদের ওই শান্তি চুক্তির মধ্যে আছে। কিন্তু দেখা গেল যে এখানে যিনি একজন চেয়ারম্যান নির্বাচিত হলেন তিনি আপনার মানে ঘোড়ার আগে গাড়ি জুড়লেন, এভাবে তিনি কতগুলো উদ্যোগ নিলেন যে কারণে সেগুলোকে তখন সন্তু লারমারা বিরোধিতা করেছেন। এর পেছনে কি তাহলে আমি যেটা মনে করি মূল জায়গাটা হচ্ছে কি জানেন, যে এদেরকে সমনাগরিকত্ব আমরা দিচ্ছি কিনা, সেটা হচ্ছে ফান্ডামেন্টাল জায়গা। আমাদের সংবিধানের 6 নম্বর ধারা এখন আমরা কি দিচ্ছি না? না, দিচ্ছি না তো আপনার। আমাদের সংবিধানের 6 নম্বর ধারা এখনো বলছে এই দেশের জনগণ জাতিতে বাঙালি। এই দেশের জনগণের সবাই কি জাতিতে বাঙালি? সন্তু লারমা কি বাঙালি? এই যে সঞ্জীব দ্রং, হ্যাঁ, সারা দেশে বিখ্যাত একজন মানুষ, সে কি জাতিতে বাঙালি? ও তো জাতিতে গারো। সন্তু লারমা জাতিতে চাকমা। কিন্তু আমাদের সংবিধান 72 সালেও বলেছিল যে এই দেশের জনগণ জাতিতে বাঙালি বলিয়া পরিচিত হইবেন। আমাদের পঞ্চদশ সংশোধনীতে 11 সালে যেটা করা হয়েছে তাতেও বলা হয়েছে এই দেশের জনগণ জাতিতে বাঙালি। তার মানে এখানে সমনাগরিকত্বের যে ব্যাপারটা সেটা কিন্তু রাষ্ট্র এখনো নিশ্চিত করতে পারে। ওই জায়গাতে সমস্যা। এই যে রশিদ ভাই বললেন উপজাতি, রশিদ ভাই শুধু না, এটা আমরা সাধারণভাবে বলি, আমাদের পাঠ্যপুস্তক বলে, সবই বলে, কিন্তু উপজাতি, ওটা কার উপজাতি সেটা তারা অসম্মান মনে করে, তারা অপমান মনে করে। বলে যে আমরা বাঙালি যেমন একটা জাতি, সংখ্যা অনেক বড়, আমরাও একটা মানে আমরাও নানান আলাদা আলাদা জাতি এখানে বাস করি। এখানে জাতিগত সমানাধিকার
ওইটা একটা এখানে বড় factor রাষ্ট্রদায়ী হয়ে। এই যে আপনার এইটা এক ধরনের কর্তৃত্ববাদিতা তৈরি করে। ধন্যবাদ। এই আমি জায়গাটা একটু, একটু সমস্যা। আমি মনে করি যে জনাব হাবিবুর রহমান, আপনার কাছে। সকলের সমনাগরিকত্ব এইটা সুনিশ্চিত করা গেলে এই প্রবলেমটার সমাধান। ধন্যবাদ। আপনার কাছে একটু আসি, একজন দর্শক আমাদেরকে ফোন করেছিলেন যে গতকাল যে হামলা হয়েছে এবং আজকেও আমি বলছিলাম যে বিলাইছড়িতে সেখানে আওয়ামী লীগের এক নেতাকে হত্যা করা হয়েছে, তার একটা জানার আগ্রহ যে এই দুইটা ঘটনা একই সূত্রে গাঁথা কিনা। না, সম্পর্ক থাকতেই পারে, কারণ মানে যেহেতু ঘটনাটা গতকালের ঘটনাটা যে নির্বাচনের পরবর্তী যে অ্যাটাকটা হয়েছে ছোট এবং নির্বাচনের পরের দিন আরেকটা পরের দিন, হ্যাঁ, তো এটা যেহেতু ওই ইলেকশন ভিত্তিক একটা মানে সন্ত্রাসী আক্রমণ ছিল এবং সেখানে আওয়ামী লীগের ক্যান্ডিডেট জিতেছিলেন, তাদের বিরুদ্ধে একটা ক্ষোভ ছিল। তো যারা আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত তাদেরকে তারা যে উপজাতি হলেও তারাও ওইভাবেই ট্রিটেড হয়েছেন যে বিট্রায়াল, আমাদের স্বার্থের বিরুদ্ধে গিয়ে করছে, এই ধরনের একটা কনসেপ্টে হয়তোবা এর উপর আক্রমণ হতে ক্ষুদ্র পারে। নির্গোষ্ঠী সুতরাং এটা টার্গেট তো করেছে আওয়ামী লীগকে, কারণ আওয়ামী লীগ জিতেছে এই ইলেকশনে, ওই ক্যান্ডিডেট আওয়ামী লীগের ক্যান্ডিডেট জিতেছিল এবং সেটার বিরুদ্ধে কিন্তু অ্যাকশনটা নিয়েছে, বয়কট করেছে তো ওই কারণে যে নির্বাচনটা করাপ্টেড করা হয়েছে এবং তাদেরকে করাপ্টেড ইলেকশনের মাধ্যমে ওই ক্যান্ডিডেটকে জেতানো হয়েছে। আর এরকম একটা ধারণা যে পরবর্তীতে মারা গেলেন সে যেহেতু আওয়ামী লীগের সম্পৃক্ত, সুতরাং সেভাবে থাকতে পারে, বাট আমরা নিশ্চিত কিছুই করব না, এটা আমরা করব না, আমরা এটা থাকতে পারে, এটা ঘটনা জড়িতরা ধরা না পড়া, বাট এটা ইনভেস্টিগেশন না হওয়া পর্যন্ত লেট আস নট কনফার্ম ইট। একটু নিরাপত্তা ইস্যুতে আপনিও তো পাহাড়ের বিষয়টা দেখছেন না, আসলে নিরাপত্তা ইস্যুতে তাহলে মানে পাহাড়কে কি, মানে আমি শান্তির কথাও বলছিলাম যে পাহাড় শান্ত থাকুক, শান্ত হোক, সেই জায়গাটাতে আসলে আমাদের কোথায় নজর দিতে হবে যদি একটু বলেন। দেখুন, আমি রশিদের সাথে একটা পয়েন্টে এই করবো যে মানে যে আমি কিন্তু দীর্ঘদিন অপারেশন করেছি এবং আমাদের টুইং অপারেশন ছিল, একটা হচ্ছে আমাদের অস্ত্র নিয়ে যুদ্ধ বাহিনী, মানে যারা অস্ত্র নিয়ে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে অ্যাটাক করছে তাদের বিরুদ্ধে অস্ত্র নিয়ে যুদ্ধ, আর একটা আমাদের ছিল অপারেশন মানে প্যাসিফিকেশন, মানে শান্তকরণ কর্মসূচি ছিল, অপারেশন হার্টস অ্যান্ড মাইন্ডস, মানুষের মন, হৃদয় মন জয় করা। ছোট্ট একটা উদাহরণ দেই, আমার নিজের একটা উদাহরণ দিই। একসময় আমি ওখানে একটা এলাকাতে ছিলাম, জুরাছড়ি নামে এলাকা, তো ওখানে একদিন সব গ্রামের লোকজন চলে আসলেন, এসে আমাকে বললেন আমাদের সাথে আপনাকে যেতে হবে বনমান্তের ওখানে রাঙামাটিতে। বনমান্তে বলেছেন, আমার কথা বললেন, তখন আমি ক্যাপ্টেন ছিলাম, যে উনি যদি আসে তাহলে আমি যাব, মানে, এবং উনি বলেছিলেন যে ক্যাপ্টেন হাবিব যদি পার্বত্য চট্টগ্রামে হেঁটে যায় শান্তিবাহিনী গুলি করলেও তার গায়ে গুলি লাগবে না। আমি এই উদাহরণটা এইভাবে এটা দিলাম এই জন্য যে শান্তকরণ কর্মসূচিটা আমরা এভাবে করেছিলাম, এমনকি আমি কিছু ক্ষেত্রে আমি ওয়ার্নিং খেয়েছি উপরে, কিন্তু অসুস্থ রোগীকে মানে করে নেয়ার জন্য ওখান থেকে এরকম তো ডেভেলপ হচ্ছে এবং এখনো তো হচ্ছে। করেছি কোন কনসেপ্টে করেছি, শান্তকরণ কনসেপ্টে করেছি মানুষকে। আমি একদিন আপনি একটা পাহাড়ের একটা উপরে ক্যাম্পে আমি নামলাম, নেমে দেখলাম ওখানে আমার একটা ভদ্রমহিলা এসেছেন যে ব্লিডিং হচ্ছে, মিসক্যারেজ ব্লিডিং হচ্ছে। আমি হেলিকপ্টারকে বলে ওকে নিয়ে যাও, বললো না নেওয়া যাবে না, কারণ হচ্ছে এখানে নিয়ম নাই, নেওয়ার নিয়ম নেই। আমি বলছি ওকে উপরে উঠো, পারমিশন নাও, তারপরে বলো যে অপারেশনাল কমান্ডার, জোন কমান্ডার চাচ্ছে এটা নেই। পরে হেলিকপ্টার এসে আবার তাকে নিয়ে গেছে। অনেক অপারেশন, অনেক পাল্টা কোনো বুঝতে চাচ্ছি যে এটা শুধু আমি নই, এটা কনসেপ্টই ছিল, এই যুদ্ধের রণনীতির কনসেপ্টই ছিল যে আমরা যুদ্ধটা হচ্ছে শুধু সামাল দেওয়া, কাউকে মারাটা নয়, মানুষের হৃদয় মন জয় করে একটা শান্তি নিয়ে আসা। দ্যাট ওয়াজ দ্য থিং। মিলিটারি ওয়াজ এ মানে একটা কন্টেইনিং ছিল, বাট পলিটিক্যাল সলিউশন ওয়াজ দ্য আলটিমেট গোল, সেটাই হয়েছে। আর্মি কিন্তু কখনো যুদ্ধে জয় করে শান্তি আনার জন্য যুদ্ধ করে যাতে করে ডিপ্লোমেসি ক্যান ওয়ার্ক, পলিটিক্স ক্যান ওয়ার্ক এন্ড ব্রিং দ্য পিস ইন দ্য কান্ট্রি, দ্যাট ইজ দ্য পারপাস। আমরা একেবারে 1 মিনিটের জন্য আমাদের সমস্ত আপনার কাছে যেটা বলছিলেন আসলে এই যে উদাহরণগুলো দিলেন, আসলে আপনাদের পক্ষ থেকে সেই রকম ইমপ্যাক্ট গুলো আছে কিনা শান্তি প্রতিষ্ঠায়? একেবারে অনেক মানবিক স্টোরি তো আছে, আমরা নিজেরাও জানি এই যুদ্ধের সময় শান্তির জন্য অনেক কি বলে ইমোশনাল এবং হিউম্যানিটেরিয়ান গল্প আমরা জানি। আমি বলবো আমাদের রাষ্ট্রকে এবং মেজরিটি মানুষ শান্তি প্রতিষ্ঠার জন্য অ্যাভাতার ফিল্ম দেখতে, অ্যাভাতার
ওখানে বলা আছে যে ফিউ পিপল আর চুজেন, বাকিরা কিন্তু ফিরে গেছে, তার ফিল্মে বলা আছে। সেই জন্য পাহাড়ের মানুষকে, পার্বত্য চট্টগ্রামের মানুষকে সে পাহাড়ি মানুষের চোখ দিয়ে না, হৃদয় দিয়ে আমি মনে করি আমরাও চাই যে পাহাড়ের শান্তি ফিরুক, রক্তাক্ত না হোক। আমরা একই দেশে বসবাস করি, একই স্যার যেটা বলছিলেন যে সবার সম অধিকার প্রতিষ্ঠিত হোক। দর্শক, আমরা আজকের জনতন্ত্র গণতন্ত্র শেষ করছি। আপনাদের চারজনকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেষ করছি আজকের আয়োজন।